হ্যালো স্টুডেন্টস, এডুকেশন গাইডের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এই চ্যানেলে এডুকেশন বিষয়ে বিভিন্ন টপিক নিয়ে নিয়মিত আলোচনা করা হয়ে থাকে। আপনারা যারা একাদশ দ্বাদশ শ্রেণী এডুকেশন, বিএ এডুকেশন, এমএ এডুকেশন, বিএড, এমএড প্রভৃতি শিক্ষার্থীরা আছেন, আপনাদের জন্য এই চ্যানেলের ভিডিওগুলো ভীষণ হেল্পফুল হবে। এছাড়াও আপনারা যারা ডাব্লিউবি ট্রেড প্রাইমারি, আপার প্রাইমারি, ডাব্লিউবি সেট, ইউজিসি নেট, পেপার 1, পেপার 2 এডুকেশন, এসএলএসটি, সিটেট প্রভৃতি টিচিং এক্সামগুলোর প্রিপারেশন নিচ্ছেন, আপনাদের জন্য এই চ্যানেলের ভিডিওগুলো ভীষণ হেল্পফুল। তাই নিয়মিত এই চ্যানেল থেকে ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো চলুন শুরু করা যাক। ডিয়ার স্টুডেন্টস, গত ভিডিওগুলিতে আমরা সাইকোলজির বিভিন্ন থিওরি সম্পর্কে আলোচনা করেছিলাম। আজ আমরা সাইকোলজির আরেকটি থিওরি সম্পর্কে আলোচনা করব। আজ আমরা যে থিওরিটা সম্পর্কে আলোচনা করব সেটি হলো মোরাল ডেভেলপমেন্ট থিওরি। মোরাল ডেভেলপমেন্ট থিওরি, নৈতিক বিকাশ। আচ্ছা, এই মোরাল ডেভেলপমেন্ট থিওরিতে যাওয়ার আগে আমাদের কয়েকটা জিনিস সম্পর্কে জানতে হবে। কি কি? মোরালিটি, এথিক্স আর ভ্যালুস। মোরালিটিটা কি? মোরালিটি হলো নৈতিকতা। অর্থাৎ নৈতিকতা হলো ব্যক্তির একটি মানসিক চেতনা। কি বললাম? নৈতিকতা হলো ব্যক্তির একটি মানসিক চেতনা, যার দ্বারা ব্যক্তি কোন কাজটা ঠিক কোন কাজটা ভুল সেটি বিচার করে থাকে। এটি হলো ব্যক্তির একটি আত্মবোধ। কি বললাম? এটি হলো ব্যক্তির একটি আত্মবোধ। তারপরে কি আছে? তারপরে আছে এথিক্স। এথিক্স কি? এথিক্স বলতে নীতিকথা, মানে আমাদের যে নীতিকথাগুলো আমরা বলে থাকি, যেমন সব সময় সত্য কথা বলতে হবে, সব সময় মানুষের সাহায্য করতে হবে, এই ধরনের যে কথাগুলো হয় বা নীতি কথাগুলো, সেটি হচ্ছে কি এথিক্স। তারপরে আছে কি ভ্যালুস। ভ্যালুসটা কি? ভ্যালুসটা হচ্ছে যে কোন জিনিসটা আমার কাছে ইম্পর্টেন্ট সেটা বিচার করা, অর্থাৎ কোন জিনিসটার ভ্যালু আমার কাছে আছে। আমি একটা উদাহরণ দিলে আপনারা ভালো বুঝতে পারবেন। ধরুন আপনার বন্ধু কোনো একটা কাজ করে, মানে কোনো একটা দ্বন্দ্বমূলক কাজ করে আপনার বাড়িতে এসে লুকিয়ে আছে। এবারে তাকে খুঁজতে কয়েকটা লোক আপনার বাড়িতে এলো। তখন সেই লোকগুলো আপনাকে জিজ্ঞাসা করছে যে আপনার বন্ধু কি আপনার বাড়িতে কি আছে? তখন আপনি কি করবেন? আপনি জানেন যে আপনার বন্ধু একটা খারাপ কাজ করে এসে আপনার বাড়িতে লুকিয়ে আছে। তখন আপনি কি করলেন? যে ওই লোকগুলোকে বললেন যে না, আমার বন্ধু আমার বাড়িতে লুকিয়ে নেই। এই যে আপনি কথাটা বললেন, মানে আপনি জানেন যে আপনি এখানের মধ্যে কি করলেন, যে কোন কাজটাকে আপনার ঠিক মনে হলো, বন্ধুকে লুকিয়ে রাখা না সেই লোকগুলোকে বন্ধুর ঠিকানা দেওয়া, কোনটা আপনার কাছে বেশি ইম্পর্ট্যান্ট মনে হলো। সেই সময় আপনি যে কাজটা করলেন সেটা হচ্ছে ওই কাজের প্রতি আপনার ভ্যালু কতটা সেটা বিচার করলেন আপনি। আশা করি বুঝতে পেরেছেন। এই মোরাল ডেভেলপমেন্ট থিওরিটি দিয়েছিলেন কোলবার্গ। কি বললাম? এই মোরাল ডেভেলপমেন্ট থিওরিটি দিয়েছিলেন কোলবার্গ। কিন্তু এই মোরাল ডেভেলপমেন্ট থিওরিটি নিয়ে প্রথম কাজ শুরু করেছেন জাঁ পিয়াজেট। কিন্তু এই জাঁ পিয়াজেট পরবর্তী ক্ষেত্রে কগনিটিভ ডেভেলপমেন্টের দিকে বেশি ঝোঁক দিয়েছিলেন বলে এই কাজটা মাঝপথে তিনি ছেড়ে দেন। পরবর্তীতে তার শিষ্য এই কোলবার্গ সম্পূর্ণভাবে এই মোরাল ডেভেলপমেন্ট থিওরিটি বিস্তৃতভাবে ব্যাখ্যা করেছেন। এখানে আমরা কয়েকটা টার্ম সম্পর্কে আগে জেনে নেব, তারপরে আমরা সম্পূর্ণ থিওরিতে যাব। কি কি টার্ম আছে? মোরাল ডাইলেমা, হিঞ্জিস ডাইলেমা, মোরাল রিজনিং আর ডক্টরস ডাইলেমা। এই ডাইলেমা কথার অর্থ কি? ডাইলেমা কথার অর্থ হচ্ছে উভয় সংকট। ডাইলেমা কথার অর্থ কি? উভয় সংকট। মোরাল ডাইলেমা হলো যে অনেক সময় আমাদের কাছে এমন সিচুয়েশন আসে যেখানে আমরা যেদিকে যাই না কেন আমাদের ক্ষতি হবে। সেই যে সিচুয়েশনটা সেটা হচ্ছে এই মোরাল ডাইলেমা। এই মোরাল ডাইলেমার ব্যাখ্যা দিতে গিয়ে কোলবার্গ এই হেনজিস ডাইলেমার কথাটা তিনি বলেন। হেনজিস ডাইলেমাটা কি? হেনজিস নামে একজন ব্যক্তি ছিলেন।
সেই ব্যক্তির স্ত্রী একটা দুরারোগ্যে আক্রান্ত ছিল। সেই রোগের ওষুধ আনতে সেই হেনরিচ কী করলেন, একটি বিজ্ঞানীর কাছে গেছিলেন, কিন্তু তার কাছে যে অর্থ ছিল সেই অর্থটা ওই ওষুধ কেনার জন্য পর্যাপ্ত ছিল না, তার দাম অনেকটাই বেশি ছিল। সে তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের কাছে পয়সা বা অর্থ জোগাড় করে সে আবার সেই বিজ্ঞানীর কাছে গিয়েছিল, কিন্তু বিজ্ঞানীটা কোনো কারণবশত সেই ওষুধটা তাকে দেয়নি, মানে তার যে এত দাম ছিল সে পর্যাপ্ত অর্থ জোগাড় করতে পারেনি, তার ফলে বিজ্ঞানী তাকে সেই ওষুধটা সে দেয়নি। এবারে সে কি করে, পরবর্তী ক্ষেত্রে সে ওষুধটা নেওয়ার জন্য ওই বিজ্ঞানীর ল্যাব ভাঙে এবং ল্যাব ভেঙে সে ওই ওষুধটা চুরি করে যাতে সে তার স্ত্রীর প্রাণ বাঁচাতে পারে। মানে কি, এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে ওই ব্যক্তির দিকে দুটো দিক রয়েছে, মানে ওই ব্যক্তির কাছে দুটো দিক হয়ে গেছে। কি কি দিক, মানে একটা হচ্ছে সে তার স্ত্রীকে বাঁচাবে, না হয় সে চুরি করবে। এই দুটোর মধ্যে সে তাকে যে কোনো একটা ঠিক করতে হতো, মানে তার মধ্যে একটা দ্বন্দ্বের সৃষ্টি হয়েছিল। সে যদি চুরি না করে তাহলে তার স্ত্রী বাঁচবে না, আর তার স্ত্রীকে যদি বাঁচাতে হয় তাহলে তাকে চুরি করতে হবে। মানে এখানে দুটো দিক, দুটো দ্বন্দ্বমূলক দিকের সৃষ্টি হয়েছিল। তারপরে আছে মোরাল রিজনিং, মানে নৈতিক যুক্তিমূলক, মানে যেখানে যুক্তি দিয়ে ব্যক্তি বিচার করে। এমন কোনো সিচুয়েশন এলো, সেই সিচুয়েশনটা সে তার যুক্তি দিয়ে বিচার করছে, সেটাই হচ্ছে মোরাল রিজনিং। ধরুন আপনার নেট পরীক্ষা আছে, ইউজিসি নেট পরীক্ষা আছে। এবারে যেদিন আপনার এই ইউজিসি নেট পরীক্ষাটা পড়েছে ওই দিন আপনার দিদি বা দাদার কোনো একটা বিয়ে আছে, তাহলে আপনি সেখানে কি আপনার যুক্তি লাগাবেন যে আপনার কাছে কোনটা ইম্পর্টেন্ট, যুক্তি দিয়ে আপনি বিচার করবেন যে আপনার দাদা বা দিদির বিয়েটা বেশি ইম্পর্টেন্ট না ইউজিসি নেটটা আপনার কাছে বেশি ইম্পর্টেন্ট। আপনি তখন যুক্তি দিলেন যে দাদা বা দিদির বিয়েটা তো একদিনেই মানে একবারই হবে, আর ইউজিসি নেট তো বছরে দুবার হয়, 6 মাস পরে আমি তো আবার ইউজিসি নেটটা দিতে পারবো, তাহলে এখন আমি আমার দাদার বিয়েতে থেকে যাই, 6 মাস পরে না হয় পরীক্ষাটা আমি দেব। তাহলে আপনি এই যে যুক্তি লাগালেন, আপনার সেই যুক্তি দিয়ে যখন আপনি বিচার করলেন সেটা হচ্ছে কি মোরাল রিজনিং। লাস্ট যেটা আছে সেটা হচ্ছে ডক্টরস ডাইলেমা কি, মানে ধরুন একটা রুগীর এমন একটা রোগ হয়েছে যার কোনো চিকিৎসা নেই বা যার কোনো ওষুধ নেই, সেই রুগীটা ভীষণভাবে কষ্ট পাচ্ছে, ভীষণভাবে। তখন ডাক্তারের কাছে দুটো অপশান থাকবে, হয় তাকে যাই করে চিকিৎসা করা, না হয় তাকে মেরে ফেলা। এই যে দুটো দ্বন্দ্বমূলক সৃষ্টি হলো, এটাই হচ্ছে এই ডক্টরস ডাইলেমা। আশা করি আপনাদের বোঝাতে পেরেছি। এরপরে আমরা মূল যে থিওরিটা কোলবার্গ দিয়েছিলেন সেই থিওরি সম্পর্কে আমরা জানব। আমরা বিভিন্ন ডাইলেমাগুলো সম্পর্কে জানলাম। কোলবার্গ এই ডাইলেমাগুলো বিভিন্ন বয়সের ব্যক্তির ওপরে প্রয়োগ করে এবং প্রয়োগ করার পরে তারা যে উত্তরগুলো দিয়েছিল সেই উত্তর উপর ভিত্তি করে তিনি একটি ধারণা দেন এবং সেই ধারণার উপর ভিত্তি করে এই মোরাল ডেভেলপমেন্ট থিওরিটি ব্যাখ্যা করেন। কোলবার্গ বলেছিলেন এই মোরাল ডেভেলপমেন্ট থিওরিটি 3টি লেভেলে হয়। কি বললাম, কোলবার্গ বলেছিলেন মোরাল ডেভেলপমেন্ট থিওরিটি 3টি লেভেলে হয়ে থাকে। একটা হচ্ছে প্রি কনভেনশনাল, 2 হচ্ছে কনভেনশনাল, আর 3 হচ্ছে পোস্ট কনভেনশনাল। এই প্রি কনভেনশনালটা হয়ে থাকে 4 থেকে 9 বছর। আচ্ছা, কনভেনশনালটা হয়ে থাকে 9 থেকে 15 বছর, আর পোস্ট কনভেনশনাল হয়ে থাকে আফটার 15 ইয়ার্স। আফটার 15 ইয়ার্স কি বললাম, মোরাল ডেভেলপমেন্ট থিওরিটি কোলবার্গ 3টি লেভেলে ভাগ করেন। একটা হচ্ছে প্রি কনভেনশনাল, 2 হচ্ছে কনভেনশনাল, আর 3 হচ্ছে পোস্ট কনভেনশনাল।
এই যে বয়সগুলো আমি যে লিখলাম, এই বয়সগুলো কিন্তু বিভিন্ন বইতে বিভিন্ন রকম থাকতে পারে, আপনারা একটু দেখে নেবেন। এবারে এই লেভেলগুলোর 6টা স্টেজ আছে। মূলত এই 6টা স্টেজ থেকেই আমাদের প্রশ্ন হয়ে থাকে। এই 6টা স্টেজগুলো কি কি? প্রথমে আছে পানিশমেন্ট, ওবিডেন্স, 2 আছে পার্সোনাল রিওয়ার্ড, 3 আছে গুড বয় নাইস গার্ল, 4 আছে ল অ্যান্ড অর্ডার, 5 আছে সোশ্যাল কন্ট্রাক্ট, আর 6 আছে ইউনিভার্সাল এথিক্যাল প্রিন্সিপাল। এবার আমরা এই 6টা স্টেজ একে একে করে জানবো। এই 6টা স্টেজে কোলবার কি কি বলেছেন। প্রথমে আছে পানিশমেন্ট, অবিডেন্স। এই স্টেজে কি হয়? এই স্টেজে একটা শিশুর মধ্যে নৈতিকতার সৃষ্টি হয় না। কি বললাম? এই যে পানিশমেন্ট, অবিডেন্স, এই স্টেজে একটা শিশুর মধ্যে নৈতিকতা সৃষ্টি হয় না। এখানে শিশু যদি কোনো কাজ করতে যায় এবং সেই কাজ করতে গেলে সে যদি শাস্তি পায় বা তাকে যদি বকা দেওয়া হয়, তাহলে সে সেই কাজটা ভুল বলে মনে করে থাকে এবং সে বা তার মধ্যে সেই নৈতিকতাটা সৃষ্টি হয়। মানে যে কাজে সে পানিশ হচ্ছে বা যে কাজে সে শাস্তি পাচ্ছে, সেই কাজটা সে ভুল বলে মনে করছে। তারপরে কি আছে? তারপরে স্টেজ আছে পার্সোনাল রিওয়ার্ড। পার্সোনাল রিওয়ার্ড অর্থাৎ এখানে একটা শিশু নিজের ব্যক্তিগত চাহিদাগুলিকে পূর্ণ করার জন্য বা ব্যক্তিগত চাহিদাগুলিকে পরিতৃপ্তি দেওয়ার জন্য সে যে কাজগুলো করে থাকে এবং যে কাজগুলোর ফলে সে রিওয়ার্ড পায় বা তাকে কোনো গিফট দেওয়া হয়, সেক্ষেত্রে সেই কাজটাকে সে ঠিক মনে করে থাকে। অর্থাৎ রিওয়ার্ড মানে কি? একটা শিশু যে কাজটা করতে গেলে তাকে রিওয়ার্ড দেওয়া হচ্ছে বা কোনো উপহার বা কোনো চকলেট বা ইত্যাদি কিছু দেওয়া হচ্ছে, সেক্ষেত্রে সে কি মনে করে সেই কাজটা তার ক্ষেত্রে ঠিক বা সেই কাজটা করাটা ঠিক, এটাই তার মধ্যে নৈতিকতা সৃষ্টি করে থাকে। তারপরে কি আছে? গুড বয় নাইস গার্ল। গুড বয় নাইস গার্ল এই স্টেজে বা এই স্তরে কি বলা হয়? এই স্তরে যে একটা শিশু সে যখন তার মানে একটা শিশু সে একটা রিলেশন তৈরি করার চেষ্টা করে। একটা শিশু একটা রিলেশন তৈরি করার চেষ্টা করে। সে তার বাবা মার সামনে থাকে, তার বাবা মা যখন যে কাজটাকে ঠিক বলে সে ওই কাজটাকেই ঠিক বলে, যে কাজটা বাবা মা ভুল বলে সে ওই কাজটাকে ভুল বলে। আবার সে যখন তার বন্ধুর কাছে থাকে, তার বন্ধু যখন যে কাজটাকে ঠিক বলে সে সেই কাজটাকেই ঠিক মনে করে, আর বন্ধু যে কাজটাকে ভুল বলে সে ওই কাজটাকে ভুল মনে করে। অর্থাৎ এই স্টেজে কি হয়? কোনো ব্যক্তি যদি কোনো কাজের জন্য ওই শিশুকে প্রশংসা করে বা ওই শিশুর প্রশংসা করে, তখন ওই শিশু সেই কাজটাকে ঠিক বলে মনে করে থাকে। তারপরে কি আছে? ল অ্যান্ড অর্ডার। ল অ্যান্ড অর্ডার। ল মানে এই স্তরে কি হয়? এই স্তরে একটা শিশুকে বা একটা শিশু কি মনে করে? একটা শিশু মনে করে সমাজে যে নিয়মগুলো আছে সেগুলো সব ভালোর জন্যই আছে বা সমাজের যে নিয়মগুলো আছে সেগুলো ভালো কাজ বা ওই নিয়মগুলো মানুষের ভালো কাজের জন্য ব্যবহার করা হয়ে থাকে। ধরুন আপনি যদি কোনো বাচ্চাকে বলেন যে ট্রাফিক রুলস মানা উচিত কি উচিত না, তখন সে বাচ্চাটা আপনাকে কি বলবে? যে হ্যাঁ অবশ্যই ট্রাফিক রুলস অবশ্যই মানা উচিত, ট্রাফিক রুল যদি আপনি না মানেন আপনাকে সবাই বাজে বলবে, বাচ্চারা বলে থাকে। তখন বাচ্চারা কি মনে করে? যে সমাজে যে রুলসটা আছে বা সমাজে যে লটা আছে সেই লটা সমাজের মানুষের ভালোর জন্যই দেওয়া আছে। তারপরে কি? তারপরে স্টেজ হচ্ছে সোশ্যাল কন্ট্রাক্ট। সোশ্যাল কন্ট্রাক্ট মানে সামাজিক চুক্তি। ধরুন এখানে কি বলেছে? এখানে বলেছে যে সমাজের আমি নিয়ম মানব, সমাজের নিয়ম আমি ততক্ষণ মানব যতক্ষণ ওই নিয়ম আমার কোনো ক্ষতি না করে। কি বললাম? এই স্টেজে কি হয়? এই স্টেজে একটা ব্যক্তি মনে করে যে সামাজিক যে নিয়মগুলো আছে বা সামাজিক যে রুলগুলো আছে সে রুলগুলো আমি ততক্ষণই মানব যতক্ষণ ওই রুলটা আমার কোনো ক্ষতি না করে থাকে। আমি একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন।
আমরা কি জানি, আমরা জানি যে ট্রাফিক রুলস মানা উচিত, কিন্তু ধরুন একটা কোনো সিরিয়াস পেশেন্ট, আপনি একটা কোনো সিরিয়াস পেশেন্টকে অ্যাম্বুলেন্সে করে হসপিটালে নিয়ে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনি যদি ট্রাফিক রুলটা মানতে মানতে যান তাহলে কিন্তু ওই পেশেন্টটাকে কিন্তু বাঁচানো সম্ভব না। তাহলে আপনি কি করবেন, আপনি কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ট্রাফিক রুল ভাঙতে বাধ্য হবেন। মানে এখানে তাহলে আমি কি বললাম, যে আমার যে সামাজিক যে রুলসগুলো আছে সেই রুলসগুলো আমি ততক্ষণ মানব যতক্ষণ না সেই রুলসটা আমার কোনো ক্ষতি করছে। মানে আমি আমার স্বার্থের জন্য আমি সেই রুলসটা ভাঙতেও প্রস্তুত, এটা এই স্টেজে হয়ে থাকে। তারপরে কি আছে, তারপরে আছে ইউনিভার্সাল এথিক্যাল প্রিন্সিপাল। ইউনিভার্সাল এথিক্যাল প্রিন্সিপাল, এটা হচ্ছে লাস্ট স্টেজ। এই স্টেজে কোলবার্গ কি বলেন, এই স্টেজে কোলবার্গ বলেন যে মানুষের মধ্যে 10 থেকে 15% মানে 10 থেকে 15% মানুষই এই স্টেজে আসতে পারে। কি বললাম, কোলবার্গ কি বলেছেন, 10 থেকে 15% মানুষই এই স্টেজে আসতে পারে। এই স্টেজে কি বলা হয়, এই স্টেজে বলা হয় যে একটি ব্যক্তি সে তার বিবেককে কাজে লাগিয়ে কোনো কাজ বিচার করে। কি বললাম, একটি ব্যক্তি সে তার বিবেককে কাজে লাগিয়ে কোনো কাজ বিচার করে থাকে। মানে যে সামাজিক যে নিয়মগুলো আছে বা যে রাষ্ট্রীয় নীতিগুলো আছে তার উপরে গিয়ে সে কোনো কাজের বিচার করে, এটা হয়ে থাকে কিসে, এই ইউনিভার্সাল এথিক্যাল প্রিন্সিপালে। বর্তমান সময় আমাদের রিজার্ভেশন নিয়ে একটা দ্বন্দ্বের সৃষ্টি হয়েছে, যে যারা জেনারেল আছে তারা কিন্তু নানান দিক দিয়ে বঞ্চিত হচ্ছে এবং যারা এসটি এসসি ওবিসিরা আছে তারা একটা বাড়তি সুবিধা পাচ্ছে। এই নিয়ে কিছু মানুষ তাদের যুক্তি দিয়ে বা তাদের বিবেক দিয়ে বিচার করছে। তারা জানে যে সংবিধানে আমাদের এই নিয়মটা আছে, আমাদের রাষ্ট্রীয় নীতিতে এই নিয়মটা আছে, তার ঊর্ধ্বে গিয়েও তারা তাদের বিবেক দিয়ে এটি বিচার করছে। সেটা হয়ে থাকে এই ইউনিভার্সাল অ্যান্ড এথিক্যাল প্রিন্সিপালে। আশা করি আপনারা এই স্টেজগুলো সম্পর্কে জানতে পারলেন বা বুঝতে পেরেছেন। এই স্টেজগুলো সম্পর্কে যদি কোনো জায়গায় প্রবলেম হয় আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। ডিয়ার স্টুডেন্টস, আজ তাহলে এইটুকুই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবেন। নিয়মিত এই চ্যানেল থেকে ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।